আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, যার জন্য আমরা সবাই উৎকণ্ঠার মধ্যে ছিলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফোন লাইনে রয়েছেন। একটা জাস্ট ছবি একটু আগে দেখলাম, শুভেন্দু অধিকারী ওনাকে দেখতে গিয়েছিলেন, সেই ছবি সামনে এসছে। অভিজিৎ বাবু, কেমন আছেন? কেমন আছেন যদি বলতে হয় তাহলে বলতে হয় যে উৎকণ্ঠা এখনো সম্পূর্ণ কেটেছে এটা বলা যায় না। আমাকে যদিও আইসিইউ থেকে ট্রান্সফার করে একটা প্রাইভেট ওয়ার্ডে দিয়েছেন ওনারা, কিন্তু সেই ক্লোজ মনিটরিং সব যন্ত্রপাতি সহ সেটা চলছে। ফলে সেটা চলবে, তার রিপোর্টের ওপর আর অন্যান্য পরীক্ষা টরীক্ষার ওপর নির্ভর করবে বলা যে আমার বিপদ কতটা কেটেছে। কিন্তু আপনি যে কথা বলতে পারছেন বা আমরা কথা বলতে পারছি, এটাই তো অনেক। আপনার এটা ঠিক। অনেকেই ভক্তকুল আছেন, আছে, তারা তো একটা কত কি ভাবতে শুরু করে দিয়েছিলেন যে উনি যেভাবে না না, গেলেন আমি এখান তো থেকে। শুনেছি। হ্যাঁ, আমি তো শুনেছি কি কি ভাবার তো পরিস্থিতি ছিল, সে আমি শুনে কানে এসছে আমার। তো আমি আজকেই প্রথম একটুখানি কথা বলার মতো পরিস্থিতিতে এসেছি। এর আগে আপনি হয়তো, আপনার হয়তো মনে আছে বা আমি জানি না, আমি আপনাকে বলেছিলাম যখন বোধহয় উডল্যান্ডসে ছিলাম যে আমি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই। হুম। আজকে সেদিক দিয়ে তুলনামূলক হয়তো একটু বেটার, সেরকমই আছি। তো এখন ওকে। আমাকে ডাক্তারদের সঙ্গেই ডাক্তাররা যা বলছেন সে অনুযায়ী সব চলতে হচ্ছে। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন না একটু আগে? হ্যাঁ, একটু আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন, ওর দিল্লিতে অন্য রাজনৈতিক কাজ ছিল। আগে আমার সঙ্গে দেখা করে বেরিয়ে গেছেন। পরে কলকাতায় ফিরবেন। তাহলে এখন থাকতে হবে তো হাসপাতালে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থাকতে হবে। ছুটি? কতদিন থাকতে হবে, আচ্ছা। কতদিন থাকতে হবে কেউ জানে না। আর ছাড়ার ব্যাপারে ডাক্তাররা এখন এরকম কিছু বলছেনই না, না তাই তো? না না না, কারণ এই তো এটা তো চলছে। হয়তো ইন্টেন্স যে কেয়ারটা ছিল হ্যাঁ। সেইটা চলছে না, কিন্তু অন্যান্য সব এগুলো তো চলছে। অবজারভেশন, ওই অবজারভেশন গুলো, অবজারভেশনে রাখা। আচ্ছা, অনেকেরই প্রশ্ন, আপনি হঠাৎ করে কি হয়ে গেল যে হাসপাতালে ভর্তি হতে হলো? দেখুন, আমার এক বন্ধুর বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল খুব সাধারণ খাদ্যের। আচ্ছা। ফেনা ভাত, ঘি আর শিঙি মাছের ঝোল। যেদিন আমাকে ভর্তি হতে হলো, খাওয়ার পরেই আমার বীভৎস পেটের যন্ত্রণা এবং বমি শুরু হয়, এবং আমি কোনো রকমে ঘন্টাখানেক মতো সেটা সহ্য করি। তারপর আমার সঙ্গে অন্যান্য আমার যে বন্ধুরা ছিল, আরো ৬-৭ জন, আহ তাদেরকে বলি আমি এক্ষুনি নার্সিং হোমে নিয়ে চলি, এবং আমি নিজেই নার্সিং হোমটা সিলেক্ট করেছিলাম। আচ্ছা। করে সেখান থেকে ওইখানে ওই তার বাড়ি, আমার সেই বন্ধুর বাড়ি জোকায়, জোকা থেকে নিয়ারেস্ট অন্যান্য আছে, কিন্তু আমার এর উপরে একটু বেশি আস্থা, সেই জন্য আমি চলে গিয়েছিলাম সেখানে। আর একটা কথা, আপনি যখন দেখছিলাম, আপনি যখন ভর্তি হয়েছিলেন, আপনার যেসব ছবি এসেছিল, সেই সব ছবি দিয়ে একটা অংশের লোক এমন সব বলতে শুরু করে দিলেন যেন আপনার অসুস্থ হওয়াতে তারা বিরাট খুশি, আনন্দিত। আমি সেটাও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। এখন দেখুন, কারো অসুস্থ হওয়ায় কেউ একদল লোক যদি আনন্দিত হয়, তাদেরকে আপনাকে ধরেই নিতে হবে যে আমি যদি নিজেকে একটা প্রতীক বলে ভাবি, তাহলে যারা আনন্দিত হচ্ছে তারা কিন্তু চোর জোচ্চোর ছাড়া কিছু নয়। তাহলে একেবারে। অন্য লোক আনন্দিত হবে কেন? কারণ আমি তখন আর আদালতে বসে কিছু করি না, তাই না? মানে তাদের সম্বন্ধে আদেশ হ্যাঁ, যা দেবার দিয়ে চলে এসেছে, তারপরেও তাদের এত রাগ। সেই চোর শাসনরা প্রভাবিত হয়েছে ভয়ঙ্কর ভাবে, সেই জন্যই তো। একেবারেই। আমি আমি আপনাকে বেশি আর কথা বলাবো না। আমার হুম। একটাই বলার, সেটা হচ্ছে যে আপনার প্রচুর তো ভক্তকুলি বলবো, অনেক মানুষ তো আছেন, তারাও আপনার কথা শুনতে চান। তাদের উদ্দেশ্যে যদি বলেন, তারা অনেকেই আশঙ্কা করছিলেন যে বড় বিপদ না ঘটে যায়। তাদের উদ্দেশ্যে না, যদি কিছু একটা বলেন। বড় বিপদের সম্ভাবনা যে ছিল না তা নয়, কিন্তু এরপরেও আমার কিছু বলার থাকবে, যেটা আমি সুস্থ হয়ে যখন উঠবো তখন আমি ফেসবুকের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আহ, তার একটা বিবরণ দেবো যে কেন আমাকে হঠাৎ ওই ছেড়ে আপ- আপনার ওই উডল্যান্ডস ছেড়ে দিল্লি চলে আসতে হলো। হুম। ও, তো এটা খুব, তার কারণ কিছু আছে আপনার কাছে? অবশ্যই। সেটা এখন বলবেন না কিন্তু বলছেন, তাই তো? না, এখন বলা যাবে, এখন বলা যাবে না কেন, বলা তো না, এখন বলছি না। আমি এটাকে আর একটু করে নিই, গুছিয়ে নিই,
ওকে, নিয়ে ওকে, ঠিক করবো। আছে, ঠিক ঠিক আছে, আছে। আপনি এখন সুস্থ হন, আমি আর বেশি কথা বলাতে চাইছি না। নমস্কার, কিন্তু ভালো আপনার থাকবেন। কথা শুনতে পেলাম, মানুষ শুনতে পাচ্ছেন, এটাই একটা ভরসার জায়গা। নমস্কার, ভালো থাকবেন, ভালো ভালো থাকবেন। থাকবেন, ভালো থাকবেন। দর্শক চমকে উঠলেন না? ছবি তো দেখছেনই, তার সঙ্গে গলাটা। আমি এই ছবিটা শুভেন্দু অধিকারী পোস্ট করার পরেই আমিও দেখে আমার খুব ভালো লাগলো যে এই একটা ছবি অনেকদিন পরে দেখতে পাচ্ছি। আমারও উৎকণ্ঠা ছিল যে কি অবস্থায় রয়েছেন প্রাক্তন বিচারপতি। তো দেখছি যে ছবিটা মানে বসে রয়েছেন হাসি মুখ। শুভেন্দু অধিকারী দেখতে গেছেন দিল্লিতে হাসপাতালে, এইমসে। তো ছবি কথা বলে দিচ্ছে যে উনি কেমন আছেন আগের থেকে। অ্যাটলিস্ট একটা ছবি পরিষ্কার বলে দিচ্ছে যে উনি কেমন আছেন, কারণ ওনার যে ছবি আমরা যাওয়ার সময় দেখেছিলাম কলকাতা থেকে, আমি তো দর্শক অনেক কিছুই আশঙ্কা করছিলাম, হয়তো আপনারাও করছিলেন। আমি দেখেছি আপনারা অনেকে উৎকণ্ঠা নিয়ে আমাকে মানে ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, জানতে চান যে কি আপডেট, কেমন আছেন, আদৌ ফিরবেন তো। এই প্রশ্ন অনেকেই করেছেন, আদৌ ফিরবেন তো? যেভাবে গেলেন একটা সাদা ঝকঝকে একটা মানে এ দিয়ে তাতে এমন ভাবে গেছে, মানে ছবিটা এমন ভাবে সত্যি খুব যে কোনো মানুষকে দেখলেই কষ্ট হবে যার ওনার প্রতি আলাদা একটা শ্রদ্ধা ভক্তি আছে। কারণ এমন একটা মানে কোথা থেকে যে এই চাদরটাকে জোগাড় করা হয়েছিল কে জানে। মানে এমন ভাব সাদা চাদর, এমন তাতে ফুল টুল টাইপের দিয়ে এমন ভাবে তোলা হচ্ছে যেন শেষ যাত্রা, মানে এইরকম অনেকের মধ্যে চলে এসেছিল। তাই প্রশ্ন উঠছিল যে আদৌ কি ফিরবেন? দিল্লিতে গেলেন, কিন্তু দর্শক আজকে কি মনে হচ্ছে? আজকে সবার একটা স্বস্তির শ্বাস পড়ছে না যে তার গলা শুনছি। আমি তো দর্শক আমি আমি না এই ছবিটাকে দেখে এমনি হঠাৎ করে ফোন করেছি। এর আগে ফোন করতাম ওনার ভাইপো যিনি থাকেন, তার সঙ্গে কথা হতো, তার কাছ থেকে আমি হেলথ মানে আপডেট নিতাম। তো আজকে সেই ফোনটাই প্রথম যখন ফোন করেছি, সেই ফোনটা সুইচ অফ, মানে পাচ্ছি না। তো আমার কাছে ওনার আরো দুটো নাম্বার আছে ব্যক্তিগত। তো আমি মন তোলা করে দেখি এই নাম্বারে আর ফোনটা করেই দিই। তো ফোনটা করে দিতেই মানে মানে আমি তো আপনাদের সঙ্গে মানে যেটা শোনালাম এটা তো হচ্ছে পরে আরেকবার ফোন করে রেকর্ড করেছি। তার আগে আমার আমার সঙ্গে ন্যাচারাল যে কথাটা হয়েছে, মানে ফোনটা করে আমাকে বলছেন যে আপনি কে বলছেন? আমিও তো খানিকটা বুঝতে পারছি না কার গলা। আর উনি যে কথা বলতে পারবেন আমার তো কোনো আইডিয়াই ছিল না। তো আমি ভাবছিলাম যে ওনার ভাইটাই হবেন নাকি। আমি পুরো নাম বললাম যেভাবে বলি। অন্য সময় তো গলা শুনি বলে দিই, উনিও বলে দেন। তো যখন বললাম আমি শফিকুল ইসলাম বলছি, তো উনি তো হ্যাঁ বলুন আপনার। উনি আবার বলছে আমার গলাটা চেঞ্জ হয়ে গেছে। আমি তো হচ্ছে আপনার গলাটা কেমন লাগছে। তো মানে বুঝতে পারছি উনি আবার জোর করে ভাবতেও পারছিলাম না। মানে অবাক লাগছিল তো, মানে যেভাবে ওনাকে দেখেছি, উনি যে এত দ্রুত সাড়া দেবেন চিকিৎসাতে এবং ফোনে কথা বলবেন ভাবতে দিতে পারিনি। তো কার্যত চমকে উঠেছিলাম ওনার গলাটা শুনে। ছবি দেখে ভালো লেগেছিল, আর গলাটা শুনে একটা অন্য রকমের একটা মানে চমকে যাওয়ার মতো একটা পরিস্থিতি, যে একজন মানুষ এই অবস্থাতে চলে গিয়েছিলেন যাকে আমরা ছবিতে দেখেছিলাম, যে ছবি নিয়ে কত কি বলা শুরু হয়ে গেছিল। ওই 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 যে প্রশ্ন সেটাও তো রাখলাম ওনার কাছে। কত কি বলা শুরু হয়ে গেল, হবে না, এত লোকের জীবন নষ্ট করেছেন, চাকরি খেয়েছেন, উনি বাঁচবেন। কেউ বলেছেন উনি নাকি মমতা ব্যানার্জির মৃত্যু কামনা করেছেন, এখন দেখুন নিজেই মানে মারা যাচ্ছেন মৃত্যুর মুখে। যদিও উনি কিন্তু মমতা ব্যানার্জির মৃত্যু কখনো কামনা করেননি। একটি মিডিয়াতে বঙ্গ টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন নন্দীগ্রামে, আমি আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। বঙ্গ টিভির যে ও যে বলতে ছোট বোন, তো আমি এখন যে বলি ওই জন্য, মানে ও গেছিল, আমিও গিয়েছিলাম, আমি পাশে ছিলাম ইন্টারভিউ যখন চলছিল। উনি কিন্তু মমতা ব্যানার্জির মৃত্যু মানে মৃত্যু এটা কামনা করেননি। উনি পলিটিক্যাল মৃত্যুর কথা বলেছিলেন, পলিটিক্যাল, যে মমতা ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার শেষ, এটা বলতে চেয়েছিলেন। কিন্তু সেটাকেই তো নানানভাবে সব অপব্যাখ্যা দিয়ে, যেটা তৃণমূল কংগ্রেসের কাজ, সেটা করে থাকে। আর সেই বক্তব্যকে নিয়ে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল মমতা ব্যানার্জির মৃত্যু কামনা, এই তো নিজেই তো মৃত্যুর মুখে। কত কি সব বলা শুরু হয়ে গেছিল। তো এখন কি বলবেন তারা? এখন কি বলবেন তারা? যেভাবে উনি উঠে বসেছেন, তার মানে ভালো করেই বসতে পারবেন এবং আশা করি দাঁড়াতেও পারবেন খুব শক্ত হবে। আর শক্ত গলাতে উনি যেভাবে কথা বলতেও পারবেন। এবার তাহলে তারা কি করবেন? তারা এবার নিশ্চয়ই মিনমিন করবেন, হাই রে কি ভাবলাম, কি হলো, ভাবলাম চলে গেলেন, আবার চলে আসছেন, যা বুঝতে পারছি তো যে কোনো দিন চলে আসবেন। বেশ তো উল্টোপাল্টা বুঝিয়ে অন্যভাবে বেশ মানে ওনার নামে দোষ চাপিয়ে
আমাদের সব দোষ তো সাফাই করছিলাম, তো আবার তো উনি বলতে শুরু করবেন, আইনের কথাও বলবেন, আইনের রাস্তা মানে খুঁজে দেওয়ার চেষ্টা করবেন রাজ্য সরকারের জন্য যারা পথে বসে গেছেন। কি হবে তাহলে? তো আমি জানি না এরপর থেকে আবার কি বলবেন। এই বক্তব্য শোনার পরে এই প্রথম হয়তো আমি আরামবাগ টিভি এই অসুস্থ হওয়ার পর একটা অন্তত কল রেকর্ড আপনাদেরকে শোনাচ্ছি বা তাদেরকেও শোনাচ্ছি। মনে হচ্ছে আজকের পর থেকে আবার তারা চিন্তায় পড়ে গেলেন। কি হলো? এত কামনা করলাম, কিছুই হলো না। তবে দর্শক, আহ শকুনরা অনেক সময় মৃত্যু চায় তাদের খাদ্যের জন্য, কিন্তু সেটা কি সবসময় হয়? তো যাই হোক, দর্শক, যেটা হচ্ছে যে খুব ভালো লাগলো। আসলে একটা অংশ হয়তো উনার মৃত্যু কামনা করেছে, কিন্তু তার থেকে অনেক বড় অংশ উনার সুস্থতা কামনা করেছে, তাই না? একটা ছোট্ট অংশ চোর, জোচ্চোর, ছ্যাঁচোর, যারা চৌর্যবৃত্ত করে থাকে, তারা হয়তো উনার মৃত্যু কামনা করেছে, কিন্তু তার থেকে অনেক অনেক বড় অংশ উনার সুস্থতা কামনা করেছে। আপনাদের মধ্যে অনেকে আছেন নিশ্চয়ই। তো তার জন্য উনি ফিরে এসছেন, সাড়া দিয়েছেন, খুব দ্রুত সাড়া দিয়েছেন। উনি নরমাল মানে ভাবে এখন থাকছেন। এবার খানিকটা সময় লাগবে আরো খানিকটা সুস্থ হতে। তো আশা করি খুব পজিটিভ ব্যাপার-স্যাপার। উনি খুব দ্রুত এই বাংলাতে ফিরে আসবেন এবং যেভাবে বাংলার মানুষ উনাকে পেতেন সেইভাবেই পাবেন। কিন্তু একটা রহস্য অবশ্যই উনি রেখে দিয়েছেন, যে ওই যে নার্সিং হোম যেখানে ভর্তি করা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, যদিও উনি বললেন যে উনি নিজেই ওটাকে সিলেক্ট করেছিলেন, ওখানে ভর্তি হয়েছিলেন, ডাক্তাররাও ভালো চিকিৎসা করছিলেন, কিন্তু তারপরেও কেন উনি ওখান থেকে চলে এলেন, মানে চলে গেলেন এমসে, তার নাকি একটা নির্দিষ্ট কারণ রয়েছে। সেটা কিন্তু উনি বললেন না, খুবই রহস্যের। উনি বলেছেন আমি কিন্তু ফিরে ফেসবুকে বা কোনো মাধ্যমে আমি বলবো। আমি জানি না কি রহস্য রয়েছে, কি কারণ এক্স্যাক্টলি, সেটা জানারও খুব কৌতূহল আমাদেরও রইল। তো সেটা তো আমরা পরে জানবো, কিন্তু এখন আপনারা যেটা জানলেন যে প্রাক্তন বিচারপতি সুস্থ হয়ে উঠেছেন, খুব দ্রুত ফিরবেন। আরো আপনারা সুস্থতা কামনা করুন, যাতে অনেক ভালোভাবে উনি ফিরতে পারেন এবং যত মানে খুব দ্রুত যেন উনি ফিরতে পারেন। নিশ্চয়ই আপনারা সেই প্রার্থনা করবেন বা কামনা করবেন। দর্শক, বলবেন যদি এরপরেও কিছু বলার থাকে আপনাদের উনার উদ্দেশ্যে। জানি না বসে বসে মানে এই ভিডিওর কমেন্ট দেখবেন কিনা। সুতরাং দেখতেও পারেন, যখন কথা বলতে পেরেছেন, বেশি কথা বলা বারণ রয়েছে। আমি জাস্ট আপনাদের উৎকণ্ঠা দূর করার জন্য কার্যত এই রেকর্ডটা করেছি ওনাকে বলে, যে আপনার জন্য প্রচুর মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, আপনি যদি একটু ভয়েসে বলেন তাহলে মানুষের উৎকণ্ঠা দূর হবে। তো আশা করি উনি ফোন অ্যাটলিস্ট দেখবেন। তো কমেন্টে লিখবেন উনার উদ্দেশ্যে, ভাববেন উনাকে ডিরেক্টলি বলছি, যা বলার বলবেন, যা লেখার লিখবেন এবং নজর রাখবেন অবশ্যই আরামবাগ।